আচ্ছা, একটু কল্পনা করুন তো। আম ৫,০০০ বছরের পুরনো একটা একদম পরাক্রমশালী সাম্রাজ্য। মানে এমন একটা সাম্রাজ্য যাদের নিজস্ব রাজবংশ ছিল, নিজস্ব মুদ্রা ছিল। একটা অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতিও ছিল তাদের। একদম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলার সুলতানদের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতো সামরিক মিত্রতা পর্যন্ত ছিল। হ্যাঁ, ইতিহাসে কিন্তু এমন উদাহরণ খুব একটা দেখা যায় না। ঠিক। অথচ আজকে এসে মানে এই বর্তমান সময়ে এসে সেই সুপ্রাচীন আর পরাক্রমশালী জাতির বংশধরদের লড়াই করতে হচ্ছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে তারা কোনো উপজাতি নয়। হ্যাঁ, বা তারা কোনো জলদস্যু নয়। রাইট। তো আজ আমরা আমাদের এই গভীর আলোচনায় ইতিহাসের ঠিক এমন একটা পাতাই উল্টাবো। আমরা দেখব একটা বিশাল সাম্রাজ্য কিভাবে শুধু মানচিত্র থেকে নয়, মানে তাদের যে নিজস্ব পরিচিতি সেখান থেকেও কিভাবে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। আসলে ইতিহাসের এই ধরনের অধ্যায়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, মানে এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা জাতির পতন তো আর কেবল যুদ্ধক্ষেত্রে হয় না। ঠিক বলেছেন। জরুরি। আমাদের সামনে আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি বেশ বিস্তারিত একটা ঐতিহাসিক দলিল রয়েছে। মঙ্গলা প্রো পিন্টুর লেখা সেই প্রবন্ধটি, রাইট? হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রবন্ধটির শিরোনাম হচ্ছে রাখাইন জাতি এবং প্রাসঙ্গিক কথা। এটি আমাদের কাছে পিডিএফ আকারে আছে। তো এই পিডিএফে অনেক ভারী ভারী ঐতিহাসিক তথ্য আছে, কালানুক্রমিক কিছু ঘটনা আছে। বর্তমান সময়ের আইনি আর সামাজিক লড়াইয়ের কথাও কিন্তু বেশ বিস্তারিতভাবে বলা আছে সেখানে। একদম তাই। তো আমাদের আজকের মূল লক্ষ্যটাই হচ্ছে এই পিডিএফের সবগুলো বাংলায় বুঝিয়ে দেওয়া। মানে এই পিডিএফে থাকা সম্পূর্ণ তথ্যগুলো, ধরুন রাখাইনদের প্রাচীন শেকড়, আরাকান রাজ্যের পতন, তারপর বাংলাদেশে তাদের আগমন। আর বর্তমান সময়ের যে আত্মপরিচয়ের সংকট সেটাও। হ্যাঁ, এই পুরো বিষয়টা আমরা একদম সহজ বাংলায় ধাপে ধাপে বিশ্লেষণ করব। তবে আলোচনার শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। অবশ্যই সেটা খুব জরুরি। আমরা আজ প্রবন্ধের লেখকের যে দৃষ্টিভঙ্গি এবং তার যেসব ঐতিহাসিক দাবি আছে সেগুলো একদম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরব। এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয়, রাইট। বরং মূল লেখায় কি তথ্য আছে, তার পেছনের কারণগুলো কি হতে পারে সেটা বিশ্লেষণ করে মূল ঘটনাগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়াই আমাদের কাজ। এটা একদম যুক্তিসঙ্গত একটা অবস্থান। কারণ ইতিহাসকে যদি আমরা নির্মোহভাবে না দেখি, মানে কোনো পক্ষপাত ছাড়া না দেখি, তাহলে আমরা কখনোই একটা জাতির বর্তমান সংকটকে ঠিকমতো বুঝতে পারব না। হ্যাঁ, একদম ঠিক কথা। তো চলুন আমরা একদম প্রাচীনকাল থেকে শুরু করি। এই পিডিএফ প্রবন্ধের একদম শুরুতেই যে বিষয়টা মানে যেটা পড়ে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি তা হলো ওই আরাকান আর রাখাইন শব্দ দুটোর পেছনের ভাষাতাত্ত্বিক ইতিহাস। ও হ্যাঁ, ওই অংশটা সত্যি দারুণ। মানে সাধারণ মানুষ হিসেবে আমরা তো ভাবি যে দুটো হয়তো আলাদা শব্দ, হয়তো এগুলোর আলাদা আলাদা কোনো অর্থ আছে। কিন্তু সোর্স বলছে আরাকান আসলে কোনো জাতির নামই নয়। হুম, এটা নিছকই একটা দেশের নাম। রাইট। এটি একটা ভৌগোলিক নাম। আর রাখাইন হল ওই নির্দিষ্ট দেশের অধিবাসীদের জাতির নাম। এই যে ভাষাতাত্ত্বিক বিবর্তনের ব্যাপারটা, এটা আসলে একটা জাতির শেকড় চেনার সবচেয়ে বড় উপায়। রাখাইনদের দেশ হিসেবে এই অঞ্চলের নাম কিভাবে পাল্টে গেল, প্রবন্ধে তার একটা চমৎকার ভাষাতাত্ত্বিক জার্নির কথা বলা হয়েছে। জার্নিটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অবশ্যই। শুরুতেই জাতির নাম ছিল রাখাইন। কালক্রমে মানুষের মুখে মুখে আর বিশেষ করে ভিন্ন ভাষাভাষীদের উচ্চারণের প্রভাবে এই রাখাইন শব্দটাই প্রথমে পরিবর্তিত হয়ে হয় রাখাং। আচ্ছা, রাখাইন থেকে রাখাং। ঠিক। এরপর সেখান থেকে এটা বিবর্তিত হয়ে হয় রাকাং। আর সবশেষে যখন ব্রিটিশ বা অন্য বহিরাগতরা এলো, তাদের উচ্চারণে সেটা রূপান্তরিত হয়ে গেল আরাকানে। ওয়াও! তার মানে আজ আমরা যাকে আরাকান বলে চিনি, সেই ভৌগোলিক নামের উৎপত্তিটাই হয়েছে মূলত এই রাখাইন জাতির নাম থেকে। একদম তাই। এই বিষয়টা অনেকটা এমন, মানে ধরুন একটা বিশাল প্রাচীন সাম্রাজ্য রোম বা মিশরের মতো, যাদের নিজস্ব রাজবংশ ছিল, রাজধানী ছিল, কিন্তু কালের বিবর্তনে বিশ্বের মানচিত্রে তাদের নামটাই এমনভাবে বদলে গেছে যে মানুষ ওই মূল জাতির নামটাই ভুলতে বসেছে। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। আর এই প্রবন্ধ অনুযায়ী আরাকানের যে রাজবংশীয় ইতিহাস, সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। হ্যাঁ, আমি তো দেখে অবাক। তাদের স্বাধীন আর সার্বভৌম রাজাদের এক বিশাল দীর্ঘ তালিকা আছে। রাইট। যেমন ধরুন ধন্যবতী রাজবংশের কথা বলা যায়।
যেটা রাজা চন্দ্রসূর্য প্রতিষ্ঠা করেছিলেন। সময়কালটা খেয়াল করবেন, ১৪৬ থেকে ১৯৮ খ্রিস্টাব্দের দিকে। এত আগে? হ্যাঁ, এরপর ৭৮৮ খ্রিস্টাব্দে রাজা মাহাতাইং চন্দ্র প্রতিষ্ঠা করেন বৈশালী রাজবংশ, এবং তারপর আসে ল্যামরো রাজবংশ। মানে এই যে শত শত বছর ধরে একটার পর একটা রাজবংশের শাসন, এটা তো পরিষ্কার প্রমাণ করে যে আরাকান কোনো অসংগঠিত বা বিচ্ছিন্ন ভূখণ্ড ছিল না। একদম প্রমাণ করে। এটা প্রমাণ করে যে তাদের অত্যন্ত সুগঠিত রাষ্ট্র কাঠামো ছিল, একটা শক্তিশালী অর্থনীতি ছিল, এবং বেশ গোছানো সামরিক ব্যবস্থাও ছিল। হুম। আর এই রাষ্ট্র কাঠামোর প্রভাব কেবল তাদের নিজেদের ভৌগোলিক সীমানাতে আটকে ছিল না। লেমরো রাজবংশের আমলের একটা নির্দিষ্ট ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে তৎকালীন ভূরাজনীতির একটা দারুণ চিত্র ফুটে ওঠে। যেটা সরাসরি আমাদের এই বাংলার সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি এই ১৪০৬ সালের ঘটনাটির কথা বলছেন তো? হ্যাঁ, ওই ঘটনাটাই। সোর্সে খুব সুন্দর করে বলা হচ্ছে যে ১৪০৬ সালে একটা বিশাল বর্মী আক্রমণের মুখে পড়ে লেমরো বংশের রাজা মিন সোয়াসোম, যাকে আবার নরামিখলা বলেও ডাকা হতো, হ্যাঁ, নরমিখলা। তো তিনি আরাকান থেকে পালিয়ে বাংলায় চলে আসতে বাধ্য হন। এরপর তিনি দীর্ঘ ২৪ বছর, হ্যাঁ ঠিক ২৪ বছর, এই বাংলায় নির্বাসিত জীবন কাটান। বিষয়টা একটু ভাবুন তো, একজন রাজা, সে কিনা ২৪ বছর অন্য একটা রাজ্যে রিফিউজি হিসেবে থাকছেন। এটা তো বিশাল একটা সময়। এরপর ১৪৩০ সালে তিনি তৎকালীন বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সামরিক সহায়তায় নিজের সিংহাসন আবার পুনরুদ্ধার করেন। এবং শুধু পুনরুদ্ধার না, তিনি ম্রাউক উ নামে একটা নতুন রাজধানীও স্থাপন করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল এখানে। বাংলার সুলতানের সাথে আরাকানের রাজার এই যে ঐতিহাসিক মৈত্রী বা এই সামরিক সহায়তার ব্যাপারটা, এর পেছনের মেকানিজমটা আসলে কি ছিল বলে মনে হয়? এই ২৪ বছরের নির্বাসন কালটাকে আমাদের একটু গভীরভাবে দেখতে হবে। একজন রাজা যখন ২৪ বছর এই বাংলায় থাকছেন, তখন তিনি তো কেবল রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন না, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। তিনি অনেক কিছু পর্যবেক্ষণ করছিলেন। একদম। তিনি বাংলার সংস্কৃতি, সামরিক কৌশল, স্থাপত্য, এমনকি এখানকার কূটনীতিও খুব কাছ থেকে দেখছেন এবং শিখছেন। আর অন্যদিকে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ যখন তাকে সৈন্য দিয়ে সাহায্য করলেন, সেটা কি স্রেফ কোনো মানবিক সাহায্য ছিল? না না, একেবারেই না। এটা ছিল বাংলার সুলতানের একটা মাস্টার স্ট্রোক। বর্মী সাম্রাজ্য যেন কোনোভাবেই বাংলার সীমান্ত পর্যন্ত পৌঁছাতে না পারে, তার জন্য আরাকানে একজন বন্ধুভাবাপন্ন শাসক বসানো বাংলার নিজেদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল। ও আচ্ছা, মানে এটা একটা বাফার জোন হিসেবে কাজ করছিল। রাইট। আর রাজা নরামিক্ষলা যখন সিংহাসন ফিরে পেলেন এবং ওই ম্রাউকু নামের নতুন রাজধানীটা গড়লেন, তখন দেখবেন সেই রাজধানীর স্থাপত্যে, এমনকি তাদের মুদ্রা ব্যবস্থায় বাংলার বিশাল একটা প্রভাব পড়েছিল। তার মানে তৎকালীন আরাকান কেবল একটা বিচ্ছিন্ন রাষ্ট্র ছিল না, বরং বাংলার সাথে তাদের অত্যন্ত গভীর রাজনৈতিক এবং ভূকৌশলগত নির্ভরতা ছিল। হ্যাঁ, সম্পূর্ণ নির্ভরশীলতা ছিল বলা যায়। আর ভৌগোলিক দিক থেকেও তো তারা আমাদের খুব কাছের। প্রবন্ধ অনুযায়ী বর্তমান আরাকান মিয়ানমারের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত, আর এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে দক্ষিণ পূর্ব এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। হ্যাঁ, ওই শব্দটাই ব্যবহার করা হয়েছে। ১৪,২০০ বর্গমাইল আয়তনের এই ভূখণ্ডে প্রায় ৩.২ মিলিয়ন, মানে ৩২ লাখ মানুষের বাস। আর এর মধ্যে ৭৫% কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী, বাকিরা হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। এখানে একটা ব্যাপার বলি, সুইজারল্যান্ডের সাথে এই তুলনাটা কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই দেওয়া হয়নি। তাহলে আর কি কারণ থাকতে পারে? মানে ধরুন, সুইজারল্যান্ড যেমন পাহাড় ঘেরা প্রাকৃতিকভাবে খুব সুরক্ষিত একটা জায়গা, আর সেখানে বহু সংস্কৃতির একটা শান্তিপূর্ণ সহ-অবস্থান দেখা যায়। আরাকানও কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক তেমনই ছিল। বুঝতে পারছি। পাহাড় আর সমুদ্র দিয়ে ঘেরা এই জনপদটি বাইরের আক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত ছিল বলেই তারা হাজার হাজার বছর ধরে নিজেদের একটা স্বাধীন সভ্যতা হিসাবে টিকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু এই যে একটা স্বাধীন, সমৃদ্ধ আর বহু ধর্মীয় রাজ্য, যারা ৩,২৮৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৭৮৪ সাল পর্যন্ত টিকে ছিল, হ্যাঁ, বিশাল একটা সময়। একটু ভাবলে অবাক লাগে। প্রায় ৫,০০০ বছরের বেশি সময় তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কিন্তু তাদের এই দীর্ঘ যাত্রায় হঠাৎ করেই একটা ভয়াবহ ছেদ পড়ে। হ্যাঁ, একটা ট্র্যাজেডি ঘটে যায়। যখন কোনো জাতি তাদের নিজেদের ভূমি থেকে বিতাড়িত হয়, তখন আসলে কি ঘটে?
এই পিডিএফের সবচেয়ে অন্ধকার অংশটা নিয়ে আমাদের এবার একটু আলোচনা করতে হবে। ওই ১৭৮৪ সালের বর্মী আক্রমণটার কথা বলছেন। রাইট। এই সময়ে এসে বর্মী সাম্রাজ্যবাদী রাজা বোদাপায়া আরাকান আক্রমণ করে তা পুরো দখল করে নেন। আর এই দখলটা এটা কেবল ক্ষমতার হাতবদল ছিল না, এটি ছিল ইতিহাসের অন্যতম চরম মাত্রার একটা গণহত্যা। প্রবন্ধের বর্ণনাটা পড়লে সত্যি কথা বলতে শিউরে উঠতে হয়। সোর্স বলছে বর্মী সেনাবাহিনী আরাকানে প্রায় ২,৩৬,০০০ নিরীহ রাখিনকে নির্মমভাবে হত্যা করে। ১৭৮৪ সালের প্রেক্ষাপটে ২,৩৬,০০০ মানুষের মৃত্যু, এটা প্রায় একটা পুরো জনপদকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো একটা ব্যাপার। একদম। আর তাদের স্লোগানটা একটু খেয়াল করুন। তারা বলতো, ইংরেজিতে যেটা লেখা হয়েছে, কিল রাখাইনস উইদাউট কিপিং এনি রুট। যার বাংলা করলে দাঁড়ায়, রাখাইনদের সমূলে বিনাশ করো, কোনো চিহ্ন রেখো না। ওই স্লোগানটাই তো প্রমাণ করে যে এটা স্রেফ কোনো সাধারণ রাজনৈতিক যুদ্ধ ছিল না। সমূলে বিনাশ করো, এই কথাটা তো সরাসরি একটা জাতির ডিএনএ মুছে ফেলার হুমকি। আপনি একদম ঠিক পয়েন্টটাই ধরেছেন এখানে। পলিটিক্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞানের ভাষায় একেই বলে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন। বর্মী রাজা খুব ভালো করে জানতেন যে যদি রাখাইনদের একটা ছোট অংশ অবশিষ্ট থাকে, তবে তারা একদিন না একদিন ঠিকই বিদ্রোহ করবে, কারণ তাদের তো ওই ৫,০০০ বছরের স্বাধীন থাকার স্মৃতিটা আছে, তাই না? হ্যাঁ, একটা গর্বের ইতিহাস আছে। তো তাই তারা শুধু ভূখণ্ড দখল করতে চায়নি, তারা একটা জাতির সম্পূর্ণ অস্তিত্ব, তাদের ইতিহাস, তাদের শেকড় সবকিছু একেবারে উপড়ে ফেলতে চেয়েছিল। আর এই নির্মম জেনোসাইড বা গণহত্যার হাত থেকে প্রাণে বাঁচতেই লাখ লাখ রাখাইন বাধ্য হয় তাদের হাজার বছরের মাতৃভূমি ছেড়ে পালাতে। বাঁচার তো আর কোনো উপায় ছিল না। তারা পার্শ্ববর্তী চট্টগ্রাম অঞ্চলে চলে আসে, কক্সবাজারের রামু, টেকনাফ, মহেশখালী, চকরিয়া থেকে শুরু করে পটুয়াখালীর কলাপাড়া। হ্যাঁ, আর বরগুনা অঞ্চলে তারা গহীন জঙ্গলে আশ্রয় নেয়। সেই ১৭৮৪ সালের পর থেকে আজ পর্যন্ত তারা এই বাংলাদেশে বসবাস করছে। এখন আমার একটা প্রশ্ন হল, যখন এত বিশাল সংখ্যক মানুষ শুধু পরনের কাপড়টুকু নিয়ে স্রেফ প্রাণে বাঁচার তাগিদে অন্য একটা ভূখণ্ডে এসে পড়ে, তখন তারা আসলে নিজেদের সাথে কি নিয়ে আসে? তারা মূলত তাদের ট্রমাটা নিয়ে আসে। যখন কোনো গোষ্ঠী চোখের সামনে নিজেদের পরিবারকে খুন হতে দেখে, নিজেদের রাজপ্রাসাদ বা মন্দির পুড়তে দেখে, তখন তাদের মানসিক অবস্থাটা কেমন হতে পারে? একদম, তারা এক ধরনের তীব্র মনস্তাত্ত্বিক ক্ষত নিয়ে একটা নতুন জায়গায় আসে। এই ছিন্নমূল হওয়ার যে গভীর বেদনা আর অস্তিত্ব হারানোর যে ভয়, সেটা তাদের অবচেতনে একেবারে গেঁথে যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। সামাজিকভাবে তারা হয়তো নতুন জায়গায় এসে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ শুরু করে, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তাদের ভেতরে ইতিহাস হারানোর যে একটা শূন্যতা তৈরি হয়, তা কিন্তু কয়েক প্রজন্ম ধরে বয়ে বেড়াতে হয়। আর ঠিক এখানেই আমার মনে হয় সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টা শুরু হয়। ভূমি হারানোর পর একটা জাতির শেষ সম্বল হিসেবে টিকে থাকে শুধু তাদের নামটা। রাইট, তাদের আত্মপরিচয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ভূখণ্ডে আসার পর রাখাইনদের সেই নামটার ওপরও একটা অদ্ভুত আগ্রাসন শুরু হলো। চাপিয়ে দেওয়া হলো এমন কিছু নাম যা আসলে তাদের নিজস্ব নয়। হ্যাঁ, এই জায়গাটা খুবই সেন্সিটিভ। রাখাইনদের ক্ষেত্রে এই পরিচয় সংকটটি কিভাবে মগ এবং মারমা শব্দের মাধ্যমে তৈরি হয়েছে তা এই পিডিএফে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এটি আসলে একটা জাতির মনস্তাত্ত্বিক লড়াইয়ের সবচেয়ে জটিল অংশ। এই যে পরিচয়ের রাজনীতিটা কিভাবে কাজ করে, সেটা আমাদের একটু তলিয়ে বুঝতে হবে। তো মগ বিতর্কটা দিয়েই শুরু করা যাক। প্রবন্ধে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে রাখাইনদের মগ বলাটা সম্পূর্ণ ঐতিহাসিক একটা ভুল এবং এটি তাদের জন্য চরম অবমাননাকর। হ্যাঁ, কারণ ইতিহাস বলছে আরাকানে মগ নামে কোনো জাতি বা গোষ্ঠীর অস্তিত্বই কখনো ছিল না। তাহলে প্রশ্ন আসে যে এই শব্দটা এলো কোথা থেকে? ইতিহাসবিদদের বিভিন্ন মত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কেউ বলছেন মগ শব্দটি এসেছে মঙ্গোলীয় চেহারার আদল থেকে। আবার অনেকে বলছেন এটি এসেছে ফার্সি শব্দ মং থেকে, যার অর্থ হচ্ছে অগ্নি উপাসক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো অনেক রেফারেন্সে দেখা যায় যে ১৬০০ বা ১৭০০ শতকে পর্তুগিজ জলদস্যু এবং স্থানীয় কিছু মিশ্র ডাকাতদের সে সময়ে মগ বলা হতো। একবার ভেবে দেখুন তো, মেকানিজমটা কিভাবে কাজ করছে এখানে। একটা জাতি যারা নিজেদের ৫,০০০ বছরের সুসভ্য ইতিহাস নিয়ে, একটা রাজবংশ আর সংস্কৃতি নিয়ে গর্ব করে,
হ্যাঁ, যারা একটা নির্মম বর্মী গণহত্যার শিকার হয়ে স্রেফ রেফিউজি হিসেবে প্রাণ বাঁচাতে এসেছে, তাদেরকে যখন স্থানীয় সমাজ ওই জলদস্যু বা ডাকাতদের সাথে সম্পর্কিত কোনো একটা নামে ডাকা শুরু করে, উফ, ভাবলেই গা শিউরে ওঠে। তখন সেটা কি মাত্রার অপমানজনক হতে পারে চিন্তা করুন। এটা শুধু একটা ভুল নাম নয়, এটা মূলত একটা জাতির গৌরবজনক ইতিহাসকে অস্বীকার করে তাদেরকে অপরাধীদের স্তরে নামিয়ে আনার একটা প্রক্রিয়া। বিষয়টা অনেকটা এমন, ধরুন আপনার পারিবারিক এবং রাজকীয় আসল নাম মুছে দিয়ে আপনাকে জোর করে এমন একটা ডাকনামে ডাকা হচ্ছে যে নামের সাথে জলদস্যু বা ডাকাতদের ইতিহাস জড়িয়ে আছে। একদম পারফেক্ট অ্যানালজি। এরপর আসে মারমা বিতর্ক। এটি আরও জটিল, আর আমার মনে হয় এর শেকড় আরও গভীরে। হ্যাঁ, মারমা শব্দটার পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। সোর্সে বলা হচ্ছে মারমা শব্দটি আসলে বর্মী শব্দ ম্রানমা এর একটা বিকৃত রূপ। লেখক দাবি করেছেন যে ঐতিহাসিকভাবে তথাকথিত মারমারা আলাদা কোনো জাতি বা বর্মী নয়। তারা মূলত আরাকানি বা রাখাইনদের একটি অংশ। রাইট, যারা পরবর্তীতে ওই বৌমং বা মং সার্কেলে বসবাস শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হল, এই মারমা শব্দটি কেন এত প্রবল হয়ে উঠছে? এখানেই আসলে আমলাতান্ত্রিক বা বিউরোক্রেটিক মেকানিজমের একটা বিশাল প্রভাব চলে আসে। সেটা কেমন? ধরুন, রাষ্ট্র বা সরকার যখন বিভিন্ন সুযোগ সুবিধা, অনুদান বা আদিবাসী কোটার তালিকা তৈরি করে, তখন সেই তালিকায় যে নামগুলো আনুষ্ঠানিকভাবে থাকে সেগুলোই প্রশাসনিকভাবে শক্তিশালী হয়ে যায়। ও, বুঝতে পেরেছি। মানে প্রবন্ধে ঠিক এই কথাটাই বলা হয়েছে যে বাংলাদেশে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, অনুদান বা কোটার আশায় কিছু গোষ্ঠী নিজেদের আদি ইতিহাস ভুলে রাখাইন না বলে মারমা হিসাবে পরিচয় দিচ্ছে। হ্যাঁ, বা তারা এই পরিচয় পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। কারণ হয়তো সরকারি নথিতে বা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এই নামটা খুব সহজে কাজ করে। রাইট। কিন্তু একটা জাতি যখন স্রেফ কিছু বৈশ্বিক সুযোগ সুবিধার জন্য নিজেদের এই আদি পরিচয় বদলে ফেলে, তখন তার দীর্ঘমেয়াদী ফলাফলটা আসলে কি হয়? এর ফলে যা হয়, সমাজবিজ্ঞানের ভাষায় তাকে বলে কালচারাল ইরেজার বা সাংস্কৃতিক বিলুপ্তি। বিষয়টা অনেকটা এমন, ধরুন আপনার দাদা কে ছিলেন, তার যে একটা স্বাধীন রাজ্য ছিল, সেই গর্বের গল্পটা আপনার নাতিদের কাছ থেকে পদ্ধতিগতভাবে একেবারে ভুলিয়ে দেওয়া। খুব ভয়ের একটা ব্যাপার। যখন কোনো গোষ্ঠী প্রশাসনিক সুবিধার জন্য অন্যের চাপিয়ে দেওয়া বা ভিন্ন একটা নাম গ্রহণ করে, তখন প্রথম দিকে হয়তো এটা শুধু একটা সিগনেচারের ব্যাপার থাকে। হ্যাঁ, একটা কাগজে ব্যাপার। কিন্তু ৩ বা ৪ প্রজন্ম পরে সেই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো আর জানবেই না যে তারা রাখাইন ছিল। তারা জানবে না যে ওই লেমরো বা ম্রাউকুর রাজবংশের রক্ত তাদের শরীরে বইছে। সত্যিই তাই। তারা নিজেদেরকে ওই আরোপিত পরিচয়ের মাঝেই আটকে ফেলবে। আর এভাবেই কিন্তু একটা জাতির ইতিহাস চিরতরে হারিয়ে যায়। এই সাংস্কৃতিক বিলুপ্তির পাশাপাশি পরিচয়ের এই ঐতিহাসিক বিভ্রান্তিগুলো বর্তমানে রাখাইনদের দৈনন্দিন জীবনে আরও কিছু চরম বাস্তব সংকট তৈরি করছে, বিশেষ করে ধরুন তাদের শিক্ষা এবং সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে। হ্যাঁ, প্রবন্ধের সমসাময়িক দাবির অংশে এই বিষয়গুলো খুব জোরালোভাবেই তুলে ধরা হয়েছে। আর আমাদের মূল লক্ষ্য যেহেতু পিডিএফের সবগুলো বাংলায় বুঝিয়ে দেওয়া, তাই এই দাবিগুলো নিয়ে কথা বলাটা অত্যন্ত জরুরি। অবশ্যই এখানে মাতৃভাষায় শিক্ষার অধিকারের বিষয়টি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ঠিক, বর্তমানে রাখাইনরা শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে পড়ছে, আর এর মূল কারণ হিসেবে লেখক একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অভাবকে। যেহেতু রাখাইন শিশুদের তাদের নিজস্ব ভাষায় মানে রাখাইন বর্ণমালায় পড়াশোনার কোনো সুযোগ সরকারিভাবে সেভাবে নেই, তাই তাদের বাধ্য হয়ে একদম ছোটবেলা থেকে বাংলা বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হচ্ছে। আর এর পরিণতি তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তারা শুরুতেই হোঁচট খাচ্ছে এবং স্কুল কলেজে ভালো ফলাফল করতে পারছে না। এখানে একটা শিশু কিভাবে শেখে তার মেকানিজমটা একটু বুঝতে হবে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম তো নয়, এটি মানুষের লজিক বা যুক্তি তৈরি করারও মাধ্যম। রাইট। যখন একটা রাখাইন শিশু প্রথমবার স্কুলে যায়, তখন তাকে শুধু নতুন বিষয় শিখতে হয় না, তাকে সম্পূর্ণ নতুন একটা ভাষা আগে ডিকোড করতে হয়, তারপর গণিত বা বিজ্ঞান শিখতে হয়। হ্যাঁ, যেটা বাংলাভাষী শিশুদের করতে হয় না। একদম। যেখানে একজন বাংলাভাষী শিশু তার মায়ের ভাষায় চিন্তা করতে পারে, সেখানে রাখাইন শিশুটিকে তার মাতৃভাষা থেকে বাংলায় অনুবাদ করে তারপরে বিষয়বস্তু বুঝতে হয়। এটা তো একটা বিশাল কগনিটিভ লোড। হ্যাঁ,
আর এই মানসিক চাপের কারণেই যারা মূল স্রোতের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। আর এই পিছিয়ে পড়ার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে তাদের কেরিয়ারে। তারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সরকারি চাকরিতে বাংলাভাষী শিক্ষার্থীদের সাথে সমানতালে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। স্বাভাবিকভাবেই। তাই লেখক জোরালো দাবি জানিয়েছেন যে এই পিছিয়ে পড়া জাতিটিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের মেধার সঠিক মূল্যায়নের জন্য তাদের জন্য আলাদাভাবে সংরক্ষিত আসন বা কোটা ব্যবস্থার একান্ত প্রয়োজন। এবং লেখক কিন্তু এটাও বলেছেন যে এটি কোনো দয়া নয়। হ্যাঁ, এটি তাদের অসম প্রতিযোগিতার ক্ষতিপূরণ। আর এই দাবিটা যুক্তিক এই কারণে যে রাষ্ট্র যখন একটা গোষ্ঠীকে তাদের নিজের ভাষা শিক্ষা দিতে পারছে না, তখন রাষ্ট্রেরই তো দায়িত্ব একটা বিকল্প মেকানিজম তৈরি করে তাদের মূল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা। একদম ঠিক কথা। তো এই শিক্ষা আর কোটা সংকটের পাশাপাশি তাদের আরও একটা বড় লড়াই করতে হচ্ছে, আর তা হল ওই উপজাতি তকমা মুছে ফেলার লড়াই। হ্যাঁ, প্রবন্ধের লেখক এই বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের রেফারেন্স দিয়ে বলেছেন যে রাষ্ট্র এবং জাতির সুনির্দিষ্ট বৈজ্ঞানিক সংজ্ঞা দেওয়া থাকলেও উপজাতি বলতে রাষ্ট্রবিজ্ঞানের নির্দিষ্ট কোনো সংজ্ঞাই আসলে নেই। রাইট। বাংলা ভাষায় উপ শব্দটির সাধারণ অর্থ হল অসম্পূর্ণ, ক্ষুদ্র বা পূর্ণাঙ্গ নয় এমন কিছু, যেমন ধরুন উপকূল, উপগ্রহ, উপজেলা। তার মানে দাঁড়াচ্ছে কাউকে উপজাতি বলা মানে তাকে একটা অসম্পূর্ণ বা সাবস্ট্যান্ডার্ড জাতি হিসেবে চিহ্নিত করা। ঐতিহ্য আর সমৃদ্ধ সংস্কৃতি আছে। নিজস্ব পঞ্জিকাও তো আছে তাদের। হ্যাঁ, এবং অতীতে তাদের নিজস্ব বিশাল ভূখণ্ডও ছিল। একটা জাতি বা নেশন হওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য দরকার তার সবগুলোই তাদের আছে। সুতরাং তারা তো কোনোভাবেই অসম্পূর্ণ নয়। একদমই না। তারা একটি পরিপূর্ণ এবং প্রাচীন জাতি। তাদেরকে উপজাতি বলাটা চরম অবমাননাকর এবং অমানবিক। লেখক খুব আক্ষেপ করে বলেছেন যে কিছু বাঙালি লেখক বা বুদ্ধিজীবী না জেনেই তাদের লেখায় রাখাইনদের উপজাতি হিসেবে আখ্যায়িত করেন। এটি আসলে আমাদের কাঠামোগত অবজ্ঞার একটা নিখুঁত উদাহরণ বলা যায়। কিন্তু এখানে একটা তর্কের জায়গাও তো আছে, তাই না? কেমন? মানে অনেক সাধারণ মানুষ বা সাধারণ লেখক তো আর কাউকে ইচ্ছা করে ছোট করার জন্য বা বিদ্বেষ থেকে উপজাতি শব্দটা ব্যবহার করেন না। এটা তো আমাদের পাঠ্য বই বা দৈনন্দিন ভাষার একটা সাধারণ পরিভাষা বা টার্ম হয়ে দাঁড়িয়েছে। তাহলে সাধারণ মানুষের দিক থেকে আসলে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে ওই সিস্টেমিক নরমালাইজেশন বা পদ্ধতিগত স্বাভাবিকীকরণের জায়গায়। একজন সাধারণ মানুষ যখন পাঠ্য বইয়ে বা সংবাদপত্রে প্রতিনিয়ত উপজাতি শব্দটা দেখেন, তিনি না বুঝেই সেটা ব্যবহার করেন। হ্যাঁ, সেটাই। কিন্তু শব্দের তো নিজস্ব একটা মনস্তাত্ত্বিক শক্তি আছে। যখন সংখ্যাগরিষ্ঠ সমাজ অন্য একটা গোষ্ঠীকে ক্রমাগত উপজাতি বা সাবনেশন হিসেবে লেবেল করতে থাকে, তখন অবচেতনভাবেই তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ধরে নেওয়া হয়। এটা খুব গভীর একটা কথা বললেন। এই প্রবন্ধটি আসলে আমাদের সেই প্রচলিত এবং আরামদায়ক ধারণাগুলোকে ভাঙতে বাধ্য করছে। সত্যি তাই। আমরা আমাদের আজকের এই দীর্ঘ বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যদি মংলাপ্রু পিন্টুর এই পিডিএফ প্রবন্ধটির পুরো বিষয়বস্তুর মানে আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার একটা সারাংশ টানি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই কিভাবে ৫,০০০ বছরের পুরনো একটা স্বাধীন ও অত্যন্ত সমৃদ্ধ রাখাইন জাতি, যারা একসময় বাংলার সুলতানদের সাথে মিত্রতা করত, তারা ১৭৮৪ সালের নির্মম গণহত্যার শিকার হয়ে নিজেদের মাতৃভূমি থেকে উচ্ছেদ হল এবং বাংলাদেশে এসে আশ্রয় নেওয়ার পর আজকে এই ২১ শতকে এসে তাদের লড়াই করতে হচ্ছে শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং মগ বা উপজাতির মতো ভুল ও অবমাননাকর তকমাগুলো মুছে ফেলে নিজেদের সঠিক পরিচয় প্রতিষ্ঠা করতে। একদম। তারা লড়াই করছে তাদের সন্তানদের জন্য মাতৃভাষায় শিক্ষার অধিকার এবং সমাজে টিকে থাকার জন্য কোটা সুবিধা নিশ্চিত করার জন্য। এটি আসলে শুধুমাত্র কোনো অতীতের স্মৃতিচারণ নয়, এটি একটা জাতির বর্তমানে টিকে থাকার এবং নিজেদের আত্মসম্মান ফিরিয়ে আনার অবিরাম সংগ্রাম। হ্যাঁ। তো এই সম্পূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করার পর মূল প্রবন্ধের বাইরে গিয়ে একটা বিষয় নিয়ে আমার মনে হয় আমাদের সবার ভাবা উচিত। সেটা কি? আমরা তো জানি ইতিহাস সাধারণত বিজয়ীরাই লেখে, তারাই মানচিত্র আঁকে। কিন্তু যখন একটা সুপ্রাচীন জাতি তাদের ভূখণ্ড হারিয়ে ভয়াবহ জেনোসাইড বা গণহত্যা থেকে বাঁচতে অন্য কোথাও আশ্রয় নেয়, তখন তাদের সেই হারিয়ে যাওয়া ইতিহাস, তাদের সেই ৫,০০০ বছরের ঐতিহ্য বাঁচিয়ে রাখার দায়িত্ব আসলে কার? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন।
যারা তাদের আশ্রয় দিয়েছে সেই বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ সমাজের নাকি সেই ছিন্নমূল জাতির নিজেদেরই ভেবে দেখবেন আমরা প্রতিদিন খুব সাধারণ মনে করে যে শব্দগুলো ব্যবহার করে অন্যদের ডাকি, যেমন ধরুন মগ, মারমা বা উপজাতি, হ্যাঁ, সেই আপাতদৃষ্টিতে নিরীহ একটা মাত্র শব্দের ভেতরেই হয়তো লুকিয়ে আছে কোনো একটা জাতির শত শত বছরের কান্না, তাদের অবদমিত ইতিহাস আর আত্মপরিচয়ের এক বিশাল হাহাকার। ইতিহাস হয়তো ক্ষমতার জোরে মাটি থেকে মুছে দেওয়া যায়, কিন্তু এই ধরনের বিশ্লেষণ বা দলিলগুলো প্রমাণ করে যে সত্য ঠিকই কোনো না কোনোভাবে তার নিজের স্বর খুঁজে নেয়। একদমই তাই। আর সেই স্বরকে শোনা এবং বোঝার দায়িত্ব আমাদের সবার। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। রাখাইনদের ইতিহাস এবং বর্তমান অস্তিত্বের সংকট নিয়ে আজকের এই বিশ্লেষণ যে কেউ শুনলে তাকে হয়তো ইতিহাস এবং আত্মপরিচয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। ভবিষ্যতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিশ্লেষণে আমরা যুক্ত হব। ভালো থাকবেন।